নমস্কার, সকলকে স্বাগত জানাই গল্পের সন্ধানের ৫৮ নম্বর পর্বে। আজকের আমাদের বিশেষ নিবেদন মেঘবালিকার নূপুর। কলমে রয়েছে বহ্নিশিখা সাধুকা, কণ্ঠে আমি স্বর্ণ। শুরু হচ্ছে আমাদের নতুন নিবেদন মেঘবালিকার নূপুর। শ্রাবণ মাসের বিকেলটা আজ একটু অন্যরকম। কলকাতার উত্তর অংশের এই পুরনো চারতলা বাড়ির ছাদটা অনির্বাণের খুব প্রিয়। চুন বালি ঘষা একটা প্রাচীর, শ্যাওলা ধরা মেঝে আর বৃষ্টির ছাটে ভিজে যাওয়া এক কোণে পড়ে থাকা একটা ভাঙা আরাম কেদারা, সব মিলিয়ে এখানে এক অদ্ভুত একাকিত্ব খেলা করে। নিচে ট্রামের টুংটাং শব্দ, চায়ের দোকানের হট্টগোল আর ফেরিওয়ালার ডাক, সব কিছুই এ ছাদে এসে মায়াবী রূপ নেয়। অনির্বাণ পেশায় একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, কিন্তু তার মনের ভিতরের মানুষটা আসলে একজন ব্যর্থ লেখক। গত কয়েক মাস ধরে সে তীব্র রাইটার্স ব্লকে ভুগছে। ল্যাপটপের স্ক্রিনে একটা সাদা ওয়ার্ড ফাইল খোলা, কার্সারটা এক নাগাড়ে দপদপ করছে। গত ৩ দিন ধরে সে একটা নতুন গল্পের খসড়া তৈরি করার চেষ্টা করছে, কিন্তু প্রথম লাইনের বেশি আর এক অক্ষর এগাতে পারছে না। ঠিক এই সময় আকাশটা আরও ঘন কালো হয়ে উঠল। প্রথম বৃষ্টির ফোঁটাগুলো যখন তপ্ত ছাদের ওপর টপ করে পড়ল, তখন মাটি থেকে এক অদ্ভুত সুন্দর সোদা গন্ধ ভেসে এলো। বৃষ্টির প্রথম বড় ফোঁটাগুলো যখন অনির্বাণের চশমার কাছে এসে পড়ল, তার ঘোর ভাঙল। সে ল্যাপটপটা বুকে চাপটে ধরে ছাদের সিঁড়ির ঘরের দিকে দৌড় দিল, কিন্তু দরজার সামনে পৌঁছানোর আগেই সে হঠাৎ থমকে গেল। সেখানে ইতিমধ্যেই কেউ একজন দাঁড়িয়ে আছে। একটা হালকা নীল রঙের সুতির শাড়ি পরা মেয়ে, চুলগুলো পিঠের ওপর আলগা করে ছড়ানো। মেয়েটি নিজের হাত দুটো বৃষ্টির জল ছোঁয়ার জন্য বাইরের দিকে প্রসারিত করে রেখেছে। ইস, কি সুন্দর গন্ধটা না! মেয়েটি অনির্বাণের দিকে না তাকিয়েই বলে উঠল। অনির্বাণ কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ, মিষ্টি গন্ধ, তবে আমার ল্যাপটপটা পুরোপুরি ভিজে গেলে আমার এই সুন্দর গন্ধ উপভোগ করার মতো কোনো মানসিকতা আর থাকবে না। মেয়েটি এবার ঘুরে তাকালো। তার বড় বড় চোখে এক অদ্ভুত চপলতা আর গভীরতা। সে হালকা হেসে বলল, আপনারা এই একবিংশ শতাব্দীর মানুষেরা না বড্ড বেশি যান্ত্রিক। প্রকৃতির এত বড় একটা উপহার আপনার সামনে, আর আপনি কিনা প্লাস্টিক আর সিলিকনের একটা বাক্সের চিন্তায় অস্থির। একটু ভিজেই দেখুন না। অনির্বাণ রক্ষণাত্মক ভঙ্গিতে বলল, ভিজলে ঠান্ডা লাগবে, আর সবচেয়ে বড় কথা, কালকে আমার আমেরিকান ক্লায়েন্টের একটা বড় ডেডলাইন আছে। আমি মেঘা। মেয়েটা তার ভেজা হাতটা বাড়িয়ে দিল। এই পাড়াতে নতুন এসেছি, আপনাদের এই বাড়ির নিচের তলায় ভাড়া এসেছি। আমি অনির্বাণ। হাত মেলাতে মেলাতে অনির্বাণ লক্ষ্য করল মেয়েটির হাতটা বরফের মতো ঠান্ডা। নামের সাথে তার রূপ আর স্বভাবের এই মিল দেখে অনির্বাণ মনে মনে হাসল। সেদিনের পর থেকে অনির্বাণের বিকেলের রুটিনটা বদলে গেল। আকাশ মেঘলা হলেই সে কাজ ফেলে ছাদে চলে আসে, আর আশ্চর্যকরভাবে মেঘাকে প্রতিবারই সেখানে পাওয়া যায়। যেদিন আকাশ পরিষ্কার থাকে সেদিন মেঘাকে পুরো বাড়ির কোথাও দেখা যায় না। আজও দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। অনির্বাণ নিচে থেকে 2 কাপ আদা লেবু চা আর গরম গরম পেঁয়াজি নিয়ে এসে গেছে। নিন, বৃষ্টির স্পেশাল মেনু। মেঘা কাপটা হাতে নিয়ে বলল, জানেন অনির্বাণবাবু, এই বৃষ্টি আমার খুব চেনা। যখনই কালো হয়ে যায় আকাশ, মনে হয়
বৃষ্টির সঙ্গে আমার বহু জন্মের সম্পর্ক। অনির্বাণ বলল, আপনি বড্ড বেশি রোম্যান্টিক মেঘা। আজকালকার দিনে সবাই বৃষ্টির দিনে ট্রাফিক জ্যাম নিয়ে ব্যস্ত থাকে। মেঘা অনির্বাণের চোখের দিকে সরাসরি তাকালো। তাহলে ল্যাপটপটা খুলে ঘন্টার পর ঘন্টা ওই সাদা স্ক্রিনের দিকে তাকিয়ে কী ভাবেন? আমি কিন্তু লুকিয়ে দেখেছি আপনি একটা গল্প লেখার চেষ্টা করছেন। লেখকের মন কি আর এত হিসাব কষলে চলে? অনির্বাণ লজ্জিত হয়ে বলল, হ্যাঁ চেষ্টা করছি, কিন্তু কোনো চরিত্র খুঁজে পাচ্ছি না। মেঘা এবার চায়ের চুমুক দিয়ে হালকা হাসলো। চরিত্র তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে লিখুন না একটা গল্প। এক মেঘবালিকা যে শুধু বৃষ্টি হলেই ছাদ থেকে নেমে আসে। আপনাকে নিয়ে? আপনার সম্পর্কে তো আমি কিছুই জানি না মেঘা। এটুকুই তো গল্পের জন্য যথেষ্ট, বাকিটা আপনার কল্পনা দিয়ে পূরণ করে নিন। দিনগুলো কাটছিল এক অদ্ভুত মায়াবী ঘোরের মধ্যে। অনির্বাণ সত্যিই মেঘাকে কেন্দ্র করে একটা গল্প লিখতে শুরু করল। গল্পের নাম দিল মেঘবালিকার নূপুর। মেঘা বরাবরই কিছুটা রহস্যময়। সে নিজের অতীত নিয়ে কখনো কোনো কথা বলে না, তবে তার কথাবার্তায় মাঝে মাঝে এমন কিছু পুরনো কলকাতার রেফারেন্স চলে আসে যা অনির্বাণকে অবাক করে দেয়। সে এমন সব ট্রাম রুটের কথা বলে যে বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। একদিন সন্ধ্যায় আকাশ চিরে প্রবল বজ্রপাত শুরু হলো। নিম্নচাপের কারণে কলকাতায় ভারী বৃষ্টি হচ্ছে। অনির্বাণ আর মেঘা ছাদের সেই ছোট্ট সিঁড়িঘরে খুব কাছাকাছি বসেছিল। লোডশেডিং হয়ে যাওয়ায় চারপাশটা পুরোপুরি অন্ধকার। অনির্বাণ মেঘার খুব নিচু স্বরে ডাকল। তার গলার স্বরে এক অদ্ভুত বিষাদ ছিল। যদি এই বর্ষাটা শেষ হয়ে যায়, আকাশ নীল হয়ে যায়, তখন আপনি কি করবেন? অনির্বাণ হাসল। সরে দিলেই তো ভালো, পুজো আসবে, তখন আমরা দুজনে মিলে গঙ্গার ঘাটে যাব, কাশফুল দেখতে যাব। মেঘা কোনো উত্তর দিল না। বিদ্যুতের আলোয় অনির্বাণ দেখল মেঘার চোখের কোণে একটা জলের কণা চিকচিক করে উঠছে। মেঘা ফিসফিস করে বলল, আমি নীল আকাশ সহ্য করতে পারি না অনির্বাণ। আমার অস্তিত্ব শুধু এই ধূসর মেঘে, এই আকাশের কান্নায়। নীল আকাশ আমাকে টেনে নিয়ে যায় অনেক দূরে, যেখানে তুমিও নেই। ঠিক সেই মুহূর্তে একটা বিকট শব্দে বাজ পড়ল। অনির্বাণ চোখ বন্ধ করে ফেলল। কয়েক সেকেন্ড পর যখন সে চোখ খুলল, দেখল সিঁড়িঘরটা ফাঁকা। মেঘা সেখানে নেই। পরের দিন সকাল থেকেই আবহাওয়া পরিষ্কার, ঝকঝকে রোদ। অনির্বাণের মনটা সকাল থেকেই কেমন অস্থির হয়েছিল। সে সোজা নিচের ঘরে সামনে গিয়ে দরজার কলিং বেলটা বাজাল। দরজা খুললেন এক প্রবীণ ভদ্রলোক। নমস্কার, আমি মেঘার খোঁজে এসেছি। মেঘা কি ঘরে আছে? ভদ্রলোক অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে রইলেন। মেঘা? বাবা, তুমি কার কথা বলছো? এই ফ্ল্যাটে তো মেঘা নামের কেউ থাকে না। আমি আর আমার স্ত্রী, আমরা দুজনেই শুধু এখানে থাকি। অনির্বাণ চমকে উঠল। সে কি, নীল শাড়ি পরে ও নিজেই তো বললো ও আপনাদের এই নিচের তলায় নতুন এসেছে। ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেলে অনির্বাণকে ঘরের ভেতরে আসার ইঙ্গিত করলেন। এমন দেয়ালে টাঙানো একটা বড় ছবির দিকে আঙুল তুললেন। ছবিতে একটা হালকা নীল রঙের শাড়ি পরে ঠিক সেই মেয়েটাই দাঁড়িয়ে আছে। ভদ্রলোক কাঁপানো গলায় বললেন, এটা আমার মেয়ে মেঘা। ও বৃষ্টি খুব ভালোবাসত, কিন্তু আজ থেকে ঠিক
5 বছর আগে এই শ্রাবণ মাসেরই একটা বৃষ্টির দিনে ও এক লরি দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে যায়। আমরা গত মাসেই এখানে ভাড়া এসেছি। অনির্বাণের পায়ের তলার মেঝেটা যেন দুলতে লাগলো। তাহলে সে যার সাথে এতদিন কথা বললো সে কি? সে কি শুধুই অনির্বাণের হ্যালুসিনেশন, নাকি এই প্রকৃতিরই কোনো এক অতৃপ্ত আত্মা? অনির্বাণ স্তব্ধ হয়ে ছাদে ফিরে এলো। ছাদের এক কোণে সেই সিঁড়িঘরের কোণায় মেঘার চায়ের কাপটা এখনো পড়ে আছে। গতকালের খাওয়া সেই কাপ, যার নিচে 2-1 ফোঁটা বৃষ্টির জল এখনো জমে আছে। অনির্বাণ কাপটা হাতে তুলে নিল। যদি মেঘা শুধুই তার মনের ভুল হয়, তবে এই দ্বিতীয় কাপটা কোত্থেকে এলো? সে তার ঘরের টেবিলে ফিরে এসে ল্যাপটপটা খুলল আর আঙুলগুলো এক নাগাড়ে চলতে শুরু করলো। সে তার জীবনের শ্রেষ্ঠ গল্পটা সম্পূর্ণ করতে লাগলো। কিছু মানুষ আসে বৃষ্টির মতো, তারা শুষ্ক তপ্ত জীবনে চট করে এসে সব কিছু ভিজিয়ে দিয়ে চলে যায়। তারা আসলে মেঘেরই অংশ, মেঘের টানেই আবার আকাশে ফিরে যায়। কিন্তু তারা পিছনে রেখে যায় এক চিরন্তন বর্ষার স্মৃতি, যা মনের কোনো এক অন্ধকার কোণে আজীবন রিমঝিম শব্দে নুপুরের মতো বেজে চলে। গল্পটা শেষ করে অনির্বাণ ল্যাপটপটা বন্ধ করলো। সে ডায়েরির পাতায় লিখতে লাগলো সেই সব অনুভূতি যা সে গল্পে ফুটিয়ে তুলতে পারেনি। সে ভাবছিল মানুষের জীবনটাও তো একটা ঋতুরই মতো। অনির্বাণের জন্য সেই ঋতুটা ছিল বর্ষা। সে মনে মনে ঠিক করলো সে আর কখনো নিজের ভেতরের লেখককে হারিয়ে যেতে দেবে না। দিন যায়, সপ্তাহ পেরিয়ে মাস আসে। অনির্বাণ অফিসের কাজের ফাঁকে প্রায়শই জানলার বাইরে তাকিয়ে মেঘের চলন দেখত। সেই চায়ের কাপটা সে তার ঘরের টেবিলে সযত্নে সাজিয়ে রেখেছে। তার এক ঘনিষ্ঠ বন্ধু সায়ন একদিন জিজ্ঞেস করলো, কিরে অরিনবার, আজকাল তোকে কেমন যেন অন্যমনস্ক লাগে, কোনো নতুন প্রেমে পড়লি নাকি? অনির্বাণ মৃদু হেসে উত্তর দিয়েছিল, হ্যাঁ রে সায়ন, প্রেমে পড়েছি, তবে কোনো রক্ত মাংসের মানুষের নয়। আমি এক চিরন্তন শ্রাবণের প্রেমে পড়েছি। সে প্রতিদিন রাতে ঘুমানোর আগে তার ডায়েরিটা খুলত এবং মেঘার সাথে কাটানো প্রতিটা মুহূর্তকে অক্ষরের ফ্রেমে বন্দি করত। এইসব কথাই তার নতুন উপন্যাস মেঘবালিকার নুপুরের পাতায় ছড়িয়ে পড়তে লাগলো। উপন্যাসটি অবশেষে যখন শেষ হলো, তখন শ্রাবণের শেষ কণাটুকু শহর থেকে বিদায় নিয়েছে। প্রকাশনা জগতে অনির্বাণের মেঘবালিকার নুপুর এক অভাবনীয় সাড়া ফেলল। সমালোচকরা তাকে প্রশ্ন করেছিলেন, আপনার কাহিনীর এই মেঘা চরিত্রটি কি সম্পূর্ণ কাল্পনিক? অনির্বাণ শুধু আলতো করে হেসেছিল, কোনো স্পষ্ট উত্তর দেয়নি। সে রয়্যালটির টাকা দিয়ে কলকাতার সেই পুরনো 4তলা বাড়িটির ছাদটি এবং সিঁড়িঘরটি পাকাপাকিভাবে কিনে নিল। সে চাইল বাড়িটার জীর্ণতা যেন আগের মতোই অটুট থাকে, কারণ ওই জীর্ণতার মাঝেই মেঘার স্মৃতি সবচেয়ে জীবন্ত। এক রাতে যখন ঘড়িতে 12টা, তখন হঠাৎ করে আবার এক সময় অসময়ে বৃষ্টি নামল। কার্তিক মাসের শেষ। এই সময় এমন বৃষ্টি সাধারণত হয় না। অনির্বাণ কোনো ছাতা না নিয়ে দ্রুত পায়ে 4তলার ছাদে চলে গেল। ছাদের দরজাটা খুলতেই এক ঝলক ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগলো। অনির্বাণ সিঁড়ির ঘরের দিকে তাকালো। তার চোখের পলক স্তব্ধ হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে আছে এক চেনা অবয়ব, হালকা নীল রঙের শাড়ি, পিঠের উপর ছড়ানো চুল, আর তার হাত দুটো বাইরের বৃষ্টির দিকে প্রসারিত। অনির্বাণ এক পা এগিয়ে মৃদু স্বরে ডাকলো, মেঘা। মেয়েটি ধীরে ধীরে ঘুরে তাকালো। সে হেসে বলল, আমি বলেছিলাম না অনির্বাণ, আমি নীল আকাশ সহ্য করতে পারি না। মেঘ হলেই আমি ফিরে আসি। আমার গল্পটা কি শেষ করেছো? অনির্বাণ তার চোখের জল আর বৃষ্টির জল একাকার করে হেসে বলল, হ্যাঁ মেঘা,
গল্পটা শেষ হয়েছে, কিন্তু আমাদের এই অনুভূতির কোনো শেষ নেই। মেঘা তার হাতটা বাড়িয়ে দিল, আর অনির্বাণ এবার কোনো ল্যাপটপ বা ডেডলাইনের চিন্তা না করেই সেই বরফের মতো ঠান্ডা হাতটা নিজের হাতের মুঠোয় তুলে নিল। চারদিকের বৃষ্টি তখন এক মধুর ঐকতানে মুখরিত হয়ে উঠল, আর কলকাতার সেই পুরনো ছাদ সাক্ষী রইল দুই ভিন্ন জগতের এক চিরন্তন মিলনের। আজ তাহলে এখানেই শেষ হলো আমাদের এক অসম্পূর্ণ প্রেমের গল্প, মেঘবালিকার নূপুর। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। গল্পের সন্ধানীকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনারা আরো অনেক নিত্য নতুন গল্প উপহার হিসেবে পেতে পারেন। নমস্কার।